হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? এবার এবার শোনা যাচ্ছে তো? গুড আফটারনুন। ডান, ওকে, ইয়েস। চলো চলো, কুল। চলো এবার আমরা ক্লাস স্টার্ট করে দিই। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচারের উপর তোমাদের দুদিন ক্লাস হয়েছিল এবং দুদিনই আমি ক্লাসিক্যাল ডান্স নিয়েই পড়িয়েছিলাম। সো আমাদের লেফট ওভার টপিক আছে হচ্ছে ফোক ডান্স, তার সাথে সাথে পেন্টিং, তার সাথে সাথে টেম্পল। তো আমি একদম আমাদের ক্লাসের রুটিনের একদম এন্ডে গিয়ে এই টপিকগুলোকে অ্যাড করে একটা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? তো আমরা এখন যে ক্লাসের রুটিন চলছে সেইটাকে হ্যাম্পার করব না। আমরা এখনের ক্লাসের রুটিন অনুযায়ী আজকে বোধহয় তোমাদের অ্যাওয়ার্ডস এর ক্লাস আছে, তো আমি আজকে অ্যাওয়ার্ডস করাবো। তো রুটিন একদম কমপ্লিট হবে লাস্টের দিকে, কয়েকটা ক্লাস যেগুলো মিস হয়ে যাচ্ছে কারণ প্রথম দুদিন তোমাদের এত প্রশ্ন ছিল জীবনে, সেগুলোর কোয়ারি মেটাতে মেটাতে আমার ক্লাসের টাইমিং চলে গেছিল। তো যাই হোক, আজকে আমি কোনো রকম কোনো সময় নষ্ট করব না, বড় টপিক সুন্দর করে শেষ করতে হবে। তো সেই জন্য একদম ক্লাসে তোমরা কনসেন্ট্রেট করে যাও প্রথম থেকে শেষ অবধি, ক্লাসের বাইরে কোনো কথা বলো না। ক্লাসের মধ্যে কোনো ডাউট হলে সেটাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু ক্লাস চলাকালীন অন্য কোনো কথাবার্তা আর বলো না, ঠিক আছে? না হলে কিন্তু তোমাদেরই আখেরে ক্ষতি হবে, কারণ টাইম বেরিয়ে যাবে কিন্তু আলটিমেট জিনিসটা তোমরা পাবে না। চলো আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। ইয়েস সোমা, এভাবেই ক্লাস হবে। আমি বরাবর এভাবেই ক্লাস নিয়ে থাকি, কারণ কি হয়, ফার্স্ট দিন যেটা পড়ানো হয় পরের দিনকে সেটাকে একটু নিজেকে তৈরি করতে হয়, কারণ জিকে ওইভাবে প্রত্যেক দিনের প্র্যাকটিসের মতো করে পড়লে হয় না, যেটা ম্যাথস বা রিজনিং বা ইংলিশের ক্ষেত্রে হয়। কিন্তু তোমার জিকের ক্ষেত্রে কি হয়, যেটা তুমি আজকে পড়ছো সেটা পরের দিনকে একটু রিভিশন, একটু তৈরি, নিজের মতো করে তার উপর কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস এগুলো করতে হয়, করে তার পরের দিনকে আবার সেটাকে নিয়ে বসতে হয় বা নতুন টপিক পড়তে হয়। তো সেই জন্য আমি মাঝে একটা করে গ্যাপ রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা যাতে সেই টপিকটাকে ভালো করে অ্যাকোয়ার করতে পারো, ঠিক আছে? চলো শুরু করছি তাহলে আজকের ক্লাসটা। আজকে আমরা অ্যাওয়ার্ড নিয়ে ক্লাস করব। না না না, এরকম কোনো ব্যাপার নয় সোমা, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা সবকিছুই পাবে, আপডেটেড সবকিছু পাবে। আজকে আমার গ্রুপে জয়েন থাকো, আমি গ্রুপে সমস্ত জানিয়ে দেবো, ঠিক আছে? চলো শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে গিয়ে তোমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আমি পড়াবো। দুটো ভাগে ভাগ করেছি আমি অ্যাওয়ার্ডটাকে, একটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ফার্স্টেই বলে দিই যে কিরকম টপিক আমাদের এখান থেকে তোমাদের পড়তে হবে। দেখো, ফার্স্টেই আমি বলে দিচ্ছি, তোমাদের কোয়ারি গুলো এবার একটু স্টপ রাখো, একটু বন্ধ রাখো, না হলে টপিক শেষ হবে না, আলটিমেটলি পরীক্ষা এসে যাবে, পরীক্ষাতে পাস করতে পারবে না। তাই টপিক কমপ্লিট করো আগে, সিলেবাস কমপ্লিট করো, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করিও না। আর কোনো গ্রুপ নেই, আমার পেড ব্যাচের কোনো গ্রুপ নেই, ক্ষমা দে বাবা তোরা, আমার পেড ব্যাচের কোনো গ্রুপ নেই, ইউটিউব গ্রুপের কথা বলেছিলাম, ঠিক আছে? চলো, আচ্ছা, তো যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস এর মধ্যে ফার্স্ট কে পেয়েছিলেন সেই জায়গাটা আমাদের দেখতে হয়, ঠিক আছে? যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে একদম রিসেন্ট আপডেট অনুযায়ী 2025 বা 2026 সালে কারা পাচ্ছেন সেই অ্যাওয়ার্ড, সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এই কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেলের জিনিসটা কিন্তু তোমরা প্রত্যেকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর যে বিষয়টা, এটা কিন্তু প্রত্যেকে নিজেরা আপডেটেড থেকো। কারেন্ট অ্যাফেয়ার্স আমি হয়তো যতদূর আমার পক্ষে সম্ভব আজকের ক্লাস অবধি যেটুকু বলা সম্ভব আমি বলে দেবো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেক দিনের দিনের আপডেট হয়, তো সেটা কিন্তু প্রত্যেকে নিজেরা কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট গুলোকে নিজেদের কাছে তৈরি করে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রথম কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়েছিল, এই জায়গাটা আমাদের দেখতে হয়, ঠিক আছে?
এই জায়গাগুলো আমাদের দেখতে হয়। এবার আমরা এটাকেই মূলত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটো ভাগে ভাগ করে পড়বো। ওকে, এবার ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমরা যেরকম নোবেল প্রাইজ পাচ্ছি, আমরা র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পাচ্ছি, পুলিৎজার প্রাইজ পাচ্ছি, বুকার প্রাইজ পাচ্ছি, এই যে বিভিন্ন রকমের যে প্রাইজগুলো, বা আমরা যদি আমাদের দেশীয় পুরস্কারের কথা বলি, সেখানে আমরা ভারতরত্ন, পদ্ম পুরস্কার, বিভিন্ন রকমের বীরত্ব জনিত পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, এই যে এত পুরস্কারের নাম বলছি, এগুলো কোনটা কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এগুলো প্রথম কারা পেয়েছিলেন, এগুলো প্রথম বাংলা ভাষাতে যদি কেউ পেয়ে থাকেন তাহলে সেটা ইম্পর্টেন্ট। এইরকম কিছু কিছু সেগমেন্ট যেগুলো একদম আমাদের মানে পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সেগুলোকেই কিন্তু আমরা এখানে দেখব। ঠিক আছে, চলো একটা একটা করে আমরা এগোই, তাহলেই তোমরা বুঝতে পারবে। ফার্স্টেই চলে আসি হচ্ছে আমাদের যেটা হলো জাতীয় পুরস্কার, যেটা আমরা পড়বো, তার মধ্যে ভারত রত্নের দিকটা আমরা পড়বো। আচ্ছা, এটা একটার সাথে একটা ওভারল্যাপ করছে, এটা কেন করছে? আচ্ছা, যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, এটা যখন পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে দেব তখন এই ওভারল্যাপিংটা করবে না, এটা পিপিটি ফরম্যাটে আছে বলে করছে। হোয়াট এভার, শোনো, এবার বিষয়টা হলো, যেটা হচ্ছে আমাদের জাতীয় পুরস্কার, তার মধ্যে সব থেকে বড় পুরস্কার আমরা যেটা জেনে থাকি সেটা হলো ভারতরত্ন। ভারতরত্ন হলো ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে সব থেকে বড় পুরস্কার। এটা পুরস্কারের থেকেও বড় কথা, এটা একটা সম্মান। তুমি একটা দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছ, এটা কিন্তু একটা আলাদাই গর্বের বিষয় আমাদের দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য। তো এটা একটা দেশের সম্মান তোমাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাই জন্য ভারত রত্নতে কোনো নগদ পুরস্কার দেওয়া হয় না। এগুলো একটু মাথায় রাখবে যে কোন কোন পুরস্কারে আমরা কি কি পাচ্ছি, মানে পদ্ম পুরস্কারে কি কি দেওয়া হয়ে থাকে, ভারত রত্নতে অ্যাকচুয়ালি কি কি দেওয়া হয়ে থাকে, এগুলো মাঝে মাঝে প্রশ্ন দিয়ে থাকে। যদি কোনো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে কোনো নগদ টাকা দেওয়া হয় তাহলে কত টাকা নগদ দেওয়া হয়ে থাকে, এই টাইপের প্রশ্নগুলো অ্যারাইজ করে। তো সেক্ষেত্রে যেগুলোতে আমাদের দরকার, মানে যেগুলো থেকে প্রশ্ন আসে, আমি সেগুলো অবভিয়াসলি তোমাদেরকে এখানে বলে দেব। ঠিক আছে, এবার শোনো, এবার ভারতরত্ন হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় পুরস্কার। একদম মন দিয়ে শোনো, গল্পের মতো করে আমি বলবো, মুখস্থ হয়ে যাবে ক্লাসের মধ্যেই। ঠিক আছে, তো একটু কনসেন্ট্রেট করে শোনো। পদ্ম পুরস্কার হচ্ছে ঠিক ভারতরত্নের পরে আছে। এবার এই পদ্ম পুরস্কারের কিন্তু আবার রিজু, আমার টপিক কমপ্লিট? রিজু, প্রশ্ন করছি, আমার টপিক কমপ্লিট? ফার্স্ট স্লাইড পড়াচ্ছি, পুরোটা হয়ে যাক, তারপর তোমরা প্রশ্ন করো। চলো, আমি আর তোমাদের কমেন্টই দেখবো না, তোমাদের কমেন্ট দেখলেই আমি পাগল পাগল লাগে আমার নিজেকে। যাই হোক, দেখো, ভারতরত্নের পরে যে অ্যাওয়ার্ডটা আসে সেটা হচ্ছে পদ্ম পুরস্কার, যেটা আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার বলতে পারো। এই পদ্মের আবার তিনটে ভাগ হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। আমরা আবার এই তিনটে ক্যাটাগরি অনুযায়ীও কিন্তু পদ্ম অ্যাওয়ার্ডের র্যাঙ্কিং নির্ভর করে, সেটা আমি আবার পরে বলছি। এছাড়া রয়েছে, এগুলো হলো আমরা সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসেবে জেনে থাকি। সিভিলিয়ান অ্যাওয়ার্ড মানে কি? যেগুলো সাধারণ মানুষ পেয়ে থাকে, অর্থাৎ যারা ধরো বিভিন্ন ক্ষেত্রে, সেটা শিল্প হতে পারে, সাহিত্য হতে পারে, স্পোর্টস হতে পারে, সিনেমা হতে পারে, যে কোনো সামাজিক কাজ হতে পারে, পাবলিক অ্যাফেয়ার্স হতে পারে, হোয়াট এভার, যেরকম মানে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি কেউ বিশাল ভালো কোনো কাজ করে থাকেন, কোনো কৃতিত্বমূলক কোনো কাজ করেছেন এবং যেটা আমাদের দেশের কাছে একটা গর্ব, সেই মানুষটিকে বা সেই ব্যক্তিটিকে আমরা কিন্তু এই পুরস্কার দিয়ে থাকি। ঠিক আছে, সেটা ভারতরত্ন হোক বা পদ্ম পুরস্কার হোক। আর এর অপোজিটে রয়েছে, দেখো এখানেও বলা আছে বীরত্ব পুরস্কার, বা যেটাকে আমরা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বলি। বীরত্ব পুরস্কার হচ্ছে যারা দেশের সমস্ত বীর মানুষজন রয়েছেন, বীর মানুষজন বলতে যারা ধরো আমাদের জওয়ান, ঠিক আছে, তাদেরকে দেওয়া হয়ে থাকে। তারা যুদ্ধক্ষেত্রে বিভিন্ন রকমের মানে
মানে বিভিন্ন তোমার হার্ড অ্যান্ড মানে কি বলবো কঠিন পরিস্থিতির মধ্যে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সেখান থেকে সার্ভাইভ করছেন এবং আমাদের দেশকে রক্ষা করছেন, দেশের মানুষকে রক্ষা করছেন, এরকম টাইপের যারা সমস্ত বীরত্বমূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদেরকে মূলত আমরা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দিয়ে থাকি। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডেরও আবার দু রকমের ভাগ আছে, সেটার মধ্যেও আবার কিন্তু র্যাঙ্কিং রয়েছে, সেটা আমি আবার আলাদা করে তোমাদেরকে বলবো যখন আমি বীরত্ব পুরস্কারকে ডিটেলে পড়াবো। ঠিক আছে, এবার জেনে রাখো হচ্ছে ভারত রত্ন। ভারত রত্নকে এবার আমরা একটুখানি হাইলাইটেডলি পড়ি। ভারত রত্ন হচ্ছে আমাদের ওই যে বললাম যে দেশের মধ্যে সব থেকে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসেবে আমরা এটাকে জেনে থাকি। বেসামরিক পুরস্কার, বেসামরিক মানে সামরিক ক্ষেত্র মানে কি, যেটা যেখানে আমাদের অস্ত্র শস্ত্র ব্যবহার হচ্ছে, আর বেসামরিক মানে যেরকম আমরা মানে আমরা যারা সিভিলিয়ান রয়েছি তাদের জন্য। আচ্ছা, এই পুরস্কারটা কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। কোন কোন ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় একদম এগুলো আমি যেরকম পয়েন্ট 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 করে দিয়েছি ঠিক এরকম পয়েন্ট পয়েন্ট পয়েন্টেই কিন্তু প্রশ্ন তোমাদেরকে দেবে, তাই ডিটেলটা পড়াটা খুব দরকার। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের দিতে পারে যে আমাদের ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা? ভারতরত্ন। কত সালে এটা তৈরি হয়েছিল? 1954 এ। কোন কোন ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে? শিল্প, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা এবং পরবর্তীকালে খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু এই পুরস্কার দেওয়া স্টার্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে কতগুলো গুরুত্বপূর্ণ তোমার সাল পাবো, ইয়ার পাবো। দেখো 1954 এ এই অ্যাওয়ার্ড প্রথম দেওয়া স্টার্ট হয়েছিল। প্রথম কতজন পেয়েছিলেন? 3জন ব্যক্তিকে দেওয়া হয়েছিল প্রথম এই ভারতরত্ন পুরস্কার। ঠিক আছে, তারপরে একটা সাল আমরা পাবো 1955। কেন বললাম এই সালটা? 1954 সালের পর 1955 সালে এই পুরস্কারটা মরণোত্তর বা পোস্ট থমাসলি এই পুরস্কারটা দেওয়া স্টার্ট করা হয়। ঠিক আছে, পোস্ট থমাসলি এই পুরস্কার দেওয়া স্টার্ট করা হয়, জেনে রাখো, বা মরণোত্তর ভাবে এই পুরস্কার দেওয়া শুরু হয়। কিন্তু এর ঠিক 10 বছর পর মানে 1965 বা 66ই ধরে রাখো, 1966 এ প্রথম মরণোত্তর ভাবে পুরস্কার প্রদান করা হয়। চালু করা হয়ে গিয়েছিল কিন্তু 1955 এ, কিন্তু প্রথম পুরস্কার দেওয়া হলো 1966 এ ফার্স্ট। ঠিক আছে, আর এবার যদি আমি বলি যে খেলাধুলার ক্ষেত্রে কবে ভারতরত্ন স্টার্ট করা হয়, তাহলে সালটা আমাদের হয়ে যাবে 2011, যে স্পোর্টস এর ক্ষেত্রে এটাকে স্টার্ট করা হয়েছিল। আরেকটা সালও আমাদের মনে রাখতে হবে, 2014 প্রথম যিনি এই স্পোর্টস এর ক্ষেত্রে পুরস্কারটি পাচ্ছেন। কাকে পাচ্ছেন? সচিন টেন্ডুলকার, তাকে প্রথম এই স্পোর্টস এর ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। তো এই হলো ভারতরত্ন রিলেটেড টোটাল আমাদের 1 2 3 4 5 5টা সাল মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 1955 এ ভারতরত্ন প্রথম পোস্ট থমাসলি মানে মরণোত্তর ভাবে দেওয়া স্টার্ট করা হয়। মরণোত্তর মানে যে ব্যক্তিটি মারা গেছেন তার মৃত্যুর পর তাকে সেই ভারতরত্ন পুরস্কারটিকে উপহার দেওয়া হচ্ছে বা তাকে সেই সম্মান জানানো হচ্ছে, দ্যাট ইজ কল্ড মরণোত্তর পুরস্কার বা পোস্ট থমাস অ্যাওয়ার্ড। ঠিক হ্যাঁ, চলো এইবার চলে আসি আমাদের কিছু ইম্পর্টেন্ট জায়গায়, যে এই পুরস্কারটি কিরকম দেখতে হয়। ঠিক আছে, এই পুরস্কারটা কিরকম দেখতে হয় সব বলে দেব, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পুরস্কারটা দেখো কিরকম দেখতে হয়, একটা পাতার শেপে না। এই পাতাটা কি গাছের পাতা জানো? এই পাতাটা হচ্ছে তোমার অশ্বত্থ গাছের পাতা, পিপল গাছের পাতা বলা হয়ে থাকে ইংরেজিতে, এবং বাংলায় যদি বলি তাহলে এটা হলো অশ্বত্থ গাছের পাতা। ওকে, এবং এই পাতাটা এক পিঠ দু পিঠ তো আছে, এক পিঠে রয়েছে সূর্যের ছবি। এই যে মাঝখানে সূর্যটা দেখছো, এটা হচ্ছে সূর্যের ছবি, একদম সূর্য খোদাই করার অবস্থায় রয়েছে। আর ঠিক এর পিছন দিকে রয়েছে অশোক স্তম্ভের ছবি। ঠিক আছে, সারনাথের অশোক স্তম্ভ, তার ছবি রয়েছে। ওকে, তাহলে এই যে সূর্য, তার নিচে রয়েছে আমাদের কি? তার নিচে রয়েছে আমাদের ভারত রত্ন এই শব্দটাকে লেখা। আর এই যে অশোক স্তম্ভ, তার নিচে কি রয়েছে? তার নিচে রয়েছে সত্যমেব জয়তে এই শব্দটা লেখা। এবার জেনে রাখো, এই যে পুরো পাতাটা বা এই পুরো জিনিসটা, পুরো অ্যাওয়ার্ডটা, এটা ব্রোঞ্জের তৈরি।
ওকে, এটা পুরোটা ব্রোঞ্জের তৈরি, ব্রোঞ্জ মেটেরিয়ালে তৈরি। তাহলে প্রশ্ন আসতে পারে ভারতরত্নে যে পদক দেওয়া হয়ে থাকে সেটি কোন মেটেরিয়ালে তৈরি হয় বা কোন ধাতুতে তৈরি? তো জেনে রাখো এটা ব্রোঞ্জের তৈরি। তার একদিকে রয়েছে সূর্যের ছবি, অপর দিকে রয়েছে অশোক স্তম্ভের ছবি। যেই দিকে রয়েছে সূর্যের ছবি তার নিচে লেখা আছে দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় ভারত রত্ন, আর তার অপর দিকে যেখানে অশোক স্তম্ভের ছবি রয়েছে তার নিচে লেখা আছে সংস্কৃত ভাষাতে দেবনাগরী হরফে কি না সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে শব্দটার মানে কি প্রশ্ন আসে। সত্যমেব জয়তে শব্দটার মানে হলো সত্যের জয় হোক। এবং এই যে সত্যমেব জয়তে এই টার্মিনোলজিটা বা এই টার্মটা আমরা কোন উপনিষদ থেকে পাচ্ছি বা কোথা থেকে পাচ্ছি, এর উৎস কি? মুন্ডক উপনিষদ। ঠিক আছে, তো এই টোটাল প্রশ্ন আমাদের এখান থেকে আসতে পারে, শুধু একটা ছবি থেকে এই প্রশ্নগুলো অ্যারাইজ করতে পারে। ওকে, তো আমি পুরোটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এইখানে সেই জিনিসটাই লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, একদম গল্পের ছলে ইংরেজি বাংলা দুটো ভাষাতেই লেখা আছে, যেটা চাইলে তোমাদের পছন্দ সেটা তোমরা লিখে নেবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা মুন্ডক উপনিষদের কথা এখানে বোধহয় লেখা নেই, আমি লিখে দিই। সেটা হচ্ছে সত্যমেব জয়তে, এই যে শব্দ বন্ধটা এটা আমাদের কোন উপনিষদ থেকে নেওয়া? মুন্ডক উপনিষদ। ঠিক আছে, এটা হচ্ছে সোর্স। ওকে, চলো এই আমাদের চলে গেল এখান থেকে। এবার জেনে রাখো লাস্ট এই যে পয়েন্টটা দিয়ে দেওয়া হয়েছে, 1955 সাল থেকে এটি মরণোত্তর ভাবে স্টার্ট করা হয়, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। এবং এই পুরস্কারটি কাদের কাদের দেওয়া হয়েছে এবার আমাদের এই জায়গাটা দেখে নিতে হবে। প্রথম বলেছিলাম 1954 এই পুরস্কার স্টার্ট হয়েছিল, এবং একদম শর্ট ট্রিক সুন্দর করে মনে রাখতে পারবে তোমরা। দেখো এই যে প্রথম তিনজনকে এই পুরস্কার দেওয়া হয়, প্রথম তাহলে কতজনকে দেওয়া হয়েছে? তিনজনকে দেওয়া হয়েছে। এবং জেনে রাখো ভারতরত্ন সর্বাধিক একই বছরে তিনজনকেই দেওয়া হয়। ওকে, কিন্তু তার মধ্যেও আবার এক্সেপশন আছে, বিকল্প রয়েছে। কিরকম? তার মধ্যে যে বিকল্পটি রয়েছে বা এক্সেপশনটি রয়েছে সেটা হলো 2024 সাল। 2024 সালে যে ভারতরত্ন দেওয়া হয়েছিল টোটাল 5 জনকে দেওয়া হয়েছিল, এবং সেটা একটা বছর যে বছরে এক্সেপশন, যে এরকম 5 জনকে ভারতরত্ন দেওয়া হলো। বাট জেনে রাখো জেনারেলি ভারতরত্ন সর্বাধিক 3 জনকে দেওয়া হয়ে থাকে একই বছরে। এবং আরেকটা পয়েন্ট জেনে রাখো, ভারতরত্ন কিন্তু এরকম নয় যে শুধু ভারতীয়দেরকেই দেওয়া হবে, ভারতের বাইরের যে কোনো পার্সনকেও কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, চাইলে এই পয়েন্টগুলো তোমরা ভারতরত্ন হিসাবে নিজেরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। আমি আরেকবার বলে দিই, রিপিট করে দিই, ভারতরত্নের যে বৈশিষ্ট্যগুলো বা ফিচারগুলো রয়েছে। নাম্বার 1, ভারতরত্ন ভারতবাসী ছাড়াও, মানে যারা নন সিভিলিয়ান বা যারা ভারতবাসী নন এরকম বিদেশি মানুষকেও প্রদান করা হয়ে থাকে। 2 নম্বর কথা হচ্ছে ভারতরত্ন সর্বাধিক একই বছরে 3 জন ব্যক্তিকে দেওয়া হয়ে থাকে, কিন্তু তার মধ্যে 2024 সালটা হচ্ছে এক্সেপশন, যেখানে টোটাল 5 জনকে দেওয়া হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতরত্ন রাষ্ট্রপতি ভবন থেকে প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, ভারতরত্ন রাষ্ট্রপতি ভবন থেকে প্রদান করা হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতরত্ন এমন একটা অ্যাওয়ার্ড, যেই অ্যাওয়ার্ডটা এমন নয় যে প্রত্যেক বছর বছর কন্ডাক্ট করা হয়, না। ভারতরত্ন কোনো এক বছর দেওয়া হতেও পারে, কোনো এক বছর নাও দেওয়া হতে পারে, এমন বাধ্যতামূলক নেই যে প্রত্যেক বছরেই এই পুরস্কারটিকে কাউকে না কাউকে দিতেই হবে। ঠিক আছে, এগুলো হলো কয়েকটা পয়েন্ট যেগুলো আমি মুখে বলে দিলাম। ইনফোগুলো লিখে দেবো? ওকে, ঠিক আছে, লিখে দিচ্ছি। এগুলোর থেকে সেরকম কোনো বিশাল যে প্রশ্ন আসে প্রত্যেকবার সেটা নয়, তাই জন্য আমি পিপিটিতে লিখিনি। খুব যে প্রশ্ন আসে তা নয়, বাট এগুলো আমাদের বেসিক জেনে যাওয়া দরকার। ধরো কোনো একটা টাইমে ভারতরত্ন নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক বলে হয়তো তোমাকে 4টে অপশন দিয়ে দিল, দিয়ে তারপরে তোমাকে অপশন দিল যে 1 আর 2 নম্বর বাক্যটি সঠিক, 2 বা 3 নম্বর বাক্যটি সঠিক, বা উভয়ই সঠিক, বা কোনোটাই সঠিক নয়, এরকম টাইপের আমাদের স্টেটমেন্ট চুজের অপশনও দিতে পারে।
এখন এই টাইপের প্রশ্ন আমাদের বিভিন্ন এক্সামে এসে থাকে, তো সেই জন্য আর কি আমি বলে দিলাম এইগুলো এক একটা বৈশিষ্ট্য যেগুলো দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে গিয়ে কি বললাম না, রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া হয়। আমি একদম সংক্ষেপে লিখছি, রাষ্ট্রপতি ভবন থেকে প্রদান, রাষ্ট্রপতি কর্তৃক মানে রাষ্ট্রপতির হাত থেকেই কিন্তু এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ওকে, নাম্বার 3, প্রতি বছর দেওয়া বাধ্যতামূলক নয়। নাম্বার 4 হচ্ছে সর্বাধিক 3 জনকে দেওয়া হয়। এক্সেপশন ইয়ার 2024, ঠিক আছে। অ্যান্ড 5 নম্বর পয়েন্ট, ইন্ডিয়ান প্লাস ফরেনার সকলকে দেওয়া হয়। ঠিক আছে, চলো এবার চলে আসো হচ্ছে, আচ্ছা হ্যাঁ এখানে যেটা বললাম না সেটা একটু বলে দিই। এই যে 3 জনের নাম তোমরা পাচ্ছ, রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন, সংক্ষেপে মনে রাখবে কিভাবে দেখে রাখো। 3 জনকে যে দেওয়া হচ্ছে আমরা আর 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 হিসেবে মনে রাখতে পারি। আর 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 হিসেবে কি করে মনে রাখবো, আমাদের একটা সাউথের সিনেমা বেরিয়েছিল মনে আছে আর আর আর, যেটার গানটা অস্কার পেয়েছিল, নাটু নাটু গানটা মনে আছে নিশ্চয়ই, সাউন্ড ট্র্যাক এইটা অস্কার পেয়েছিল নাটু নাটু। তো সেই যে আর 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 এই জিনিসটা কেন দেওয়া হয়েছে বলা যাচ্ছে না সঞ্জু, বাট যেহেতু আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল এবং মোদি মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগ নিয়ে 5 জনকে এই পুরস্কারে ভূষিত করেছিলেন। তো এটা এক এক বছর মানে এটা মাঝে মাঝে এরকম এক্সেপশন কাজকর্ম হয়ে যায়, তো হওয়া ভালো একদিকে, যাই হোক। তো এই যে আর 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 যেটা রাজা গোপালাচারী দেখতে পাচ্ছ আর দিয়ে শুরু, রাধা কৃষ্ণন আর দিয়ে শুরু, রমন আর দিয়ে শুরু। তো এই 3 জনের নাম আমরা আর 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 হিসেবে মনে রাখতে পারি, রাজা গোপালাচারী আর, রাধা কৃষ্ণন আর, সিভি রমন, রমন আর। ওকে, তাহলে আর 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 এইভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, কোনো এরকম হিসাব নেই কত বছর অন্তর দেওয়া হবে, বাট এটাও এরম নয় যে প্রত্যেক বছরই দেওয়া হবে। যখন ভারত সরকার মনে করবে যে এই ব্যক্তিটি ভারত রত্ন পাওয়ার যোগ্য, আমি তাকে পুরস্কৃত করব, তখন ভারত সরকার থেকে সেই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এটার কোনো সেই স্পেসিফিক ব্যাপার নেই যে এটা এত বছর অন্তর কন্ডাক্ট করা হবে বা প্রত্যেক বছর দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওকে। নেক্সট চলে আসো হচ্ছে কি কোন প্রফেশনে ছিলেন সেটা অবশ্যই জেনে রাখো। রাজা গোপালাচারী আমাদের ভারতের, স্বাধীন ভারতের বলতে পারো শেষ গভর্নর জেনারেল হিসেবে তিনি ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ভারতের 2য় রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। আর আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, আর্ট অ্যান্ড কালচার পড়ার সময় বলেছিলাম আমি, রাজেন্দ্র প্রসাদ, তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আর 2য় রাষ্ট্রপতির নাম আমরা পেলাম কি, রাধাকৃষ্ণন। অ্যান্ড সিভি রমন তিনি বিখ্যাত একজন ফিজিসিস্ট ছিলেন, অর্থাৎ পদার্থবিদ্যা নিয়ে তিনি গবেষণা করতেন এবং তিনি 1928-এ জেনে রাখো 1928-এ তিনি কি ডিসকভার করেছিলেন, ডিসকভার্ড রমন এফেক্ট। রমন এফেক্ট তিনি আবিষ্কার করেছিলেন এবং সেই রমন এফেক্টের জন্য তাকে 1930 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। সেই রমন, সেই বিখ্যাত রমনজি তিনি 1954 সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা
প্রথম মরণোত্তর ভাবে যাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, প্রথম বললাম 1955 সালে প্রথম চালু করা হয়, কিন্তু প্রথম মরণোত্তর ভাবে ভারতরত্ন প্রদান করা হয়েছিল 1966 সালে, চালু হওয়ার 10 বছর পর। কাকে দেওয়া হয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রীকে দেওয়া হয়েছিল, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আর এই লাল বাহাদুর শাস্ত্রীর জন্য মানে তার যে বিশাল অবদান সেটা মানে অধরাই থেকে যায়। অনেকেই হয়তো জানেন না লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে, তো তোমরা চাইলে তার সম্পর্কে একটা ডকুমেন্টারি ফিল্মও আছে, চাইলে দেখে নিতে পারো। এক অসাধারণ পার্সোনালিটির মানুষ ছিলেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে তারও যে জন্মদিন 2 অক্টোবর সেটাই আমরা জানি না। অনেকেই আমরা গান্ধী জয়ন্তী সেলিব্রেট করে থাকি, গান্ধীজির জন্মদিন পালন করে থাকি 2 অক্টোবর, বা এই মানুষটারও যে জন্মদিন 2 অক্টোবর আমরা কিন্তু সেটাকে কোনোভাবেই মনে রাখি না। বাট এই মানুষটার জন্যই কিন্তু আজকে আমরা ইন্ডিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। না হলে এই মানুষটা যদি না থাকতো, কোনো দিনও আমরা রাশিয়া বা অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে বড় বড় ক্ষমতাবান দেশ, তাদের সঙ্গে ভারতের এত ভালো সম্পর্ক তৈরি হতেই পারতো না। ঠিক আছে, তো এই মানুষটার অবদান কিন্তু অসামান্য। আচ্ছা, নেক্সট আরেকটা কথা জেনে রাখো, প্রথম ক্রীড়াবিদ যিনি এই পুরস্কার পেয়েছিলেন, এবং সব থেকে বড় ব্যাপার, প্রথম সব থেকে কম বয়সে ভারতরত্ন পেয়েছিলেন, ইয়াংগেস্ট ভারতরত্ন অ্যাওয়ার্ডি হিসাবে যদি কাউকে আমরা দেখে থাকি তাহলেও কিন্তু সেটা একজনই সচিন টেন্ডুলকার। তিনি সব থেকে কম বয়সে ভারতরত্ন পেয়েছেন, এবং প্রথম স্পোর্টস পার্সন হিসেবেও তিনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। কত সালে? 2014 সালে। তো তার সম্পর্কে এটাও মাথায় রেখো যে তিনি ইয়াংগেস্ট ভারতরত্ন অ্যাওয়ার্ডি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই, নেক্সট জায়গায় চলে যাই। এই যে বললাম 2024 সালে টোটাল 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, তাদের নামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো। কর্পূরী ঠাকুর, এল.কে আদবানি, পি.ভি. নরসিংহ রাও, চরণ সিং এবং এম.এস. স্বামীনাথন। অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন এইভাবেই আসবে যে 2024 সালে টোটাল কতজনকে ভারতরত্ন দেওয়া হয়েছে, তো তোমরা উত্তর করবে 5 জনকে। তাদের নাম থেকেও প্রশ্ন আসতে পারে, বা শাফল করেও তোমাদের কোয়েশ্চেন দিতে পারে যে 5 জনকে পুরস্কার দেওয়া হয়েছিল তারা হলেন বলে নিচে হয়তো 5 জনের নাম একসাথে তোমায় দিতে পারে, অথবা শাফল করে কোয়েশ্চেন তোমাকে সঠিক যে অপশনটা আছে সেটা বেছে নিতে হবে, সঠিক যে পেয়ারটা তুমি পাবে সেটা তোমাকে বেছে নিতে হবে। তো অবশ্যই নামগুলোকে একটু খেয়াল রেখো, কর্পূরী ঠাকুর, এল.কে আদবানি, পি.ভি. নরসিংহ রাও, চরণ সিং এবং এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, চলো নেক্সট চলে আসো হচ্ছে, এখানে আমি পুরো তোমাদের তালিকা করে দিয়েছি যে 1954 সাল থেকে আজ অব্দি, মানে 2024 সাল অব্দি যে সালগুলোতে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভারতরত্ন পেয়েছেন তাদের পুরো নাম, কত সালে পেয়েছেন এবং কোন ফিল্ডে তারা পেয়েছেন। যেরকম দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা যদি বলি, তিনি 2nd প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, এবং তিনি এডুকেশন ফিল্ডের জন্য মোস্ট প্রবাবলি পেয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, সিভি রামান, রাজাগোপালাচারী তো তোমরা জানোই। জওহরলাল নেহেরু দেখো 1955-এ তিনি কিন্তু পুরস্কৃত হয়েছিলেন, এবং তিনি ইম্পর্টেন্ট কেন? কারণ তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তাই তো, তাই জন্য তিনি ইম্পর্টেন্ট। তো তার নামটা আমরা ওই জন্য মনে রাখবো, তিনি ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, আর কার নাম আমরা মনে রাখবো? এখান থেকে আমরা যিনি মেয়েদের শিক্ষার জন্য কাজ করেছিলেন এবং একটা সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন, সেই মানুষ ধন্ধ কেশব কার্ভে, তারটাও আমরা একটু মাথায় রাখবো। 1958-এ তাকে দেওয়া হয়েছিল এই পুরস্কার। ওকে, ধন্ধ কেশব কার্ভে, যিনি মেয়েদের শিক্ষা প্রসারের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। অ্যান্ড তারপর আমরা চলে আসি ডক্টর বিধানচন্দ্র রায়ের দিকে। ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা আমরা কেন বলবো? কারণ তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টার এবং সাকসেসফুল চিফ মিনিস্টার। বিধানচন্দ্র রায় মেডিসিন বিভাগের সাথে যুক্ত, কারণ তার যে জন্মদিন 1 জুলাই, সেই দিনটাকেই আমরা ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করে থাকি। নিশ্চয়ই জানো তোমরা, 1 জুলাই যে দিনটা রয়েছে সেই দিনটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এবং সেই জন্য সেই দিনটাকে আমরা ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করে থাকি। ওকে, ওয়ান মোর থিং, আজকে কত তারিখ? 1 জুন, তাই না? আজকে আমরা কোন ডে পালন করি বলতে পারবে কেউ? আজকে আমরা কোন ডে পালন করি? 1 জুন কোন ডে পালন করা হয়?
বলো দেখি। মিল্ক ডে। নো, হেলথ ডে কি করে হতে পারে অভিনব? একদম না। রিঙ্কু অনেকটা ঠিক বলেছে, বাট একটুখানি আমাদেরকে আরসিবি আইপিএল উইনিং ডে। ওয়াও, লাকি হোসেন ভালো বলেছে। না, নো টোব্যাকো ডে 31 মে চলে গেছে। ভ্যালেন্টাইন ডে। ওয়াও, মানে ইয়ার কি মারছো তোমরা এখানে আমার সাথে? ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মিল্ক ডে, জেনে রাখো, ঠিক আছে? ওয়ার্ল্ড মিল্ক ডে। ওকে, এবার চলে আসো হচ্ছে আমাদের এখানে জাকির হোসেনের নাম আমরা মনে রাখবো। তিনি আমাদের 3rd প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন। ওকে, এবং এই জাকির হোসেন তার অফিস চলাকালীন, মানে তিনি যখন তার টার্ম চলছিল, তিনি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন আমাদের ইন্ডিয়াতে, সেই চলাকালীন তিনি কিন্তু মারা যান। তো সেই জন্য তিনি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাল বাহাদুর শাস্ত্রী ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ তিনি আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন এবং তাকে কিন্তু মরণোত্তর ভাবে পোস্টথমাসলি পুরস্কার দেওয়া হয়েছিল। 1971 ইন্দিরা গান্ধী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জওহরলাল নেহেরু 1955 আর তার মেয়ে ইন্দিরা গান্ধী 1971। তিনি আমাদের ইন্ডিয়ার প্রথম ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সো শি ইজ ইম্পর্টেন্ট। তারপরে দেখো কামরাজ আছে মাদার টেরেসা 1980। মাদার টেরেসা 1980 তিনি কিন্তু মানবতামূলক কাজকর্ম করেছেন, হিউম্যানিটেরিয়ান বিভিন্ন রকমের সার্ভিস তিনি দিয়েছেন, সোশ্যাল ওয়ার্ক করেছেন, দ্যাট ইজ ওয়াই শি ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট চলে আসো হচ্ছে আমাদের বিনোবা ভাবের কথা তোমরা মাথায় রাখতেই পারো। 1983-তে তিনি করেছেন এবং তিনিও সোশ্যাল রিফর্মার হিসেবে ছিলেন। তিনি ভূদান মুভমেন্ট, ভূদান আন্দোলন যে হয়েছিল আমরা ইতিহাসে পড়েছি, সেই ভূদান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হচ্ছে বিনোবা ভাবে। ভূদান আন্দোলনের নেতা বলা হয় তাকে, জনক বলা হয় তাকে। খান আব্দুল গাফফার খান 1987, তিনি পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তাকে আমরা সীমান্ত গান্ধী বলে থাকি। তাকে আমরা সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলে থাকি। সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলে থাকি, রাইট? ওকে, এবং তিনি গান্ধীজির আদর্শে আদর্শায়িত ছিলেন। তিনি সেই জন্য তাকে আমরা মেনে থাকি এবং তিনি পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামী নিয়ে কাজ করেছিলেন। আচ্ছা, তারপর দেখো এম জি রামচন্দ্রন, এটা মাথায় রাখতে হবে। ডক্টর বি আর আম্বেদকর, ভেরি ইম্পর্টেন্ট। 1990-তে তাকে ভারতরত্ন, তাকে পুরস্কার দেওয়া হয় এবং তাকে কি বলা হয়ে থাকে, এখান থেকে পুরো প্রশ্ন আসে। ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের আর্কিটেক্ট কাকে বলা হয়? বি আর আম্বেদকরকে, ঠিক আছে? আচ্ছা, রাজীব গান্ধী পোস্টথমাসলি তাকেও দেওয়া হয়েছিল। রাজীব গান্ধীকেও আমরা সেই দেখেছিলাম না, খুন করে মারা হয়ে, মানে গুলি করে মারা হয়েছিল তাকেও। তো সেই রাজীব গান্ধী যাকে খুন করা হয়েছিল, সেই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আর সেই জন্য 1991-এ তাকে কিন্তু ভারত রত্নে ভূষিত করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল 1991-এ তোমরা দেখতে পাবে টোটাল 3 জনকে দেওয়া হয়েছিল। আগেন টোটাল 3 জনকে একসাথে পুরস্কৃত করা হয়েছিল 1991-এ। রাজীব গান্ধী, বল্লভভাই প্যাটেল এবং মোরারজি দেশাই। তো বল্লভভাই প্যাটেলের যে বিশাল মূর্তি, যাকে আমরা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি, সো না, লিখেছেন নয় শুভঙ্কর, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্কিটেক্ট বলা হয়ে থাকে, মানে তাকে যে ফ্রেমওয়ার্কটা, ড্রাফট তৈরি করার যে বিষয়টা, সেইটা বি আর আম্বেদকর করেছিলেন। ড্রাফটিং কমিটির তোমার কি বলবো চেয়ারপারসন ছিলেন হচ্ছে বি আর আম্বেদকর, ঠিক আছে? স্ট্যাচু অফ ইউনিটি, একদম সবগুলো পড়তে হবে, যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলোই পড়তে হবে। স্ট্যাচু অফ ইউনিটি যেটা আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের পাচ্ছি, অর্থাৎ যেটা কিনা গুজরাটের আমেদাবাদে অবস্থিত। তার হাইট কত? 182 মিটার, যেটা সারা বিশ্বের মধ্যে সব থেকে উচ্চতম স্ট্যাচু হিসাবে পরিচিত। তো সেই সর্দার বল্লভভাই প্যাটেলের সেই স্ট্যাচু, যেটা কিনা আমাদেরকে দেখতে হবে একদম। ডক্টর বি আর আম্বেদকর তিনি রূপকার ছিলেন, একদমই।
ওরে ভগবান, বুঝতে পারছো তোমরা যে তোমরা ক্লাস করছো আর ক্লাস চলাকালীন আমার কতবার ফোন এলো, তো এরকমই সারাদিন আসতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার চলে আসো 1992 তে। 1992 তেও কিন্তু দুজন খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব যারা কিন্তু এই ভারতরত্ন পেয়েছিলেন। একটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি পোস্টথমাসলি পেয়েছিলেন, আর এই মৌলানা আবুল কালাম আজাদ যিনি ফ্রিডম ফাইটার ছিলেন এবং তিনি কিন্তু এডুকেশনিস্ট ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। ওকে, এবং দেখো জে আর ডি টাটা, যেই টাটা আমাদের একটা গর্ব বলতে পারো, সেই টাটা, জে আর ডি টাটা, তাকেও কিন্তু 1992 তে তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো তিনি, তো তাকেও কিন্তু ভারতরত্নে ভূষিত করা হয়েছিল। যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলোই দেখো। এক সেকেন্ড দাঁড়াও তো, কন্টিনিউয়াসলি ফোন করছে। হ্যালো, আমি যখন ধরছি না তার মানে বোঝো যে আমি এখন ক্লাসে আছি, ঠিক আছে? ক্লাসের পরে ফোন করো, ক্লাসের পরে, ঠিক আছে? 6টার পরে। হুম হুম, চলো। চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের দেখলে মাথাটা হয়তো গুলিয়ে যাবে, তো আমি বলে দিই এখান থেকে কাদের কাদের নাম মনে রাখতে হবে। এপিজে আব্দুল কালাম, খুব ভালো করে মাথায় রাখবে। এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের মিসাইল প্রোগ্রামকে ইনিশিয়েট করেছিলেন এবং যাকে আমরা মিসাইল ম্যান বলে থাকি, তো সেই ডক্টর এপিজে আব্দুল কালাম, তাকে আমরা, যিনি আমাদের প্রেসিডেন্টও হয়েছিলেন, রাইট, যিনি আমাদের প্রেসিডেন্টও হয়েছিলেন। আচ্ছা, এম এস সুব্বালক্ষ্মী, খুব ভালো করে এনার নাম মনে রাখবে, এটা কিন্তু প্রশ্নে আসে। কর্ণাটিক মিউজিশিয়ান ছিলেন তিনি, কর্ণাটিক মিউজিক। আমি বলেছিলাম আর্ট অ্যান্ড কালচার পড়ানোর টাইমে যে আমাদের যে সঙ্গীত, ভারতীয় সঙ্গীত শিল্প, সেটাকে আমরা টোটাল দুটো ভাগে ভাগ করতে পারি, একটা নর্থ ইন্ডিয়ার, একটা সাউথ ইন্ডিয়ার। নর্থ ইন্ডিয়ার যে সঙ্গীত জগৎ সেটা হচ্ছে হিন্দুস্তানি মিউজিক, আর সাউথ ইন্ডিয়ার যেটা সেটা হচ্ছে কর্ণাটিক মিউজিক। সেই কর্ণাটিক মিউজিকের সঙ্গে যুক্ত হচ্ছেন এম এস সুব্বালক্ষ্মী, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি আর্ট অ্যান্ড কালচার থেকে, মিউজিকের জগৎ থেকে ভারতরত্ন পাচ্ছেন। তো প্রশ্ন দেয় যে কে প্রথম আর্ট অ্যান্ড কালচার বা শিল্প সাহিত্যের জগৎ থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন, সেই মানুষটা হচ্ছে এম এস সুব্বালক্ষ্মী। তো নামটা খুব ভালো করে খেয়াল রেখো। ওকে, আচ্ছা, চলে আসো হচ্ছে অমর্ত্য সেন। 1999, অমর্ত্য সেন ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্ন দেয়, তিনিও নোবেল পেয়েছিলেন। আচ্ছা, মাদার টেরেসা এবং অমর্ত্য সেনের মধ্যে একটা খুব ভালো মিল আছে, এটা তোমরা ট্রিক হিসেবে মনে রাখতে পারো, ছোট্ট একটা ট্রিক। সেটা হচ্ছে যেই বছর অমর্ত্য সেন এবং মাদার টেরেসা ভারতরত্ন পাচ্ছেন, তার ঠিক আগের বছর তারা নোবেল পাচ্ছেন, মানে আগে নোবেল পেয়ে তার পরের বছর গিয়ে ভারতরত্ন পাচ্ছেন। যেরকম কি ব্যাপারটা, অমর্ত্য সেন 1999-এ ভারতরত্ন পাচ্ছেন, তার মানে 1998-এ গিয়ে অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন ইকোনমিক্স এর ক্ষেত্রে। সিমিলারলি মাদার টেরেসার কথা আমরা বললাম, 1980 সালে তাকে ভারতরত্ন দেওয়া হচ্ছে, তার মানে 1979-এ মাদার টেরেসা নোবেল পেয়েছিলেন। কিসে পেয়েছিলেন? শান্তিতে পেয়েছিলেন। ওকে, তো এইগুলো হচ্ছে ছোট ছোট ট্রিক যেগুলো মুখস্থ করার জন্য আমাদের কাজে লাগবে। আর আমি বারবার বলবো, এই যে সাল সমেত নাম এবং তারা কোন ফিল্ডে কি পাচ্ছেন, কেন পাচ্ছেন ভারতরত্ন, কেন পাচ্ছেন নোবেল, কোন ফিল্ডে পাচ্ছেন, এগুলো না মুখস্থের ব্যাপারই নয়, এগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমরা যত প্র্যাকটিস করব, যত এমসিকিউ প্র্যাকটিস করব, যত পরীক্ষা দেব, তত এই জিনিসগুলো আমাদের হ্যাবিটের মধ্যে চলে আসবে এবং আমরা নিজেরাই দেখবে, তোমরা নিজেরাই কিন্তু এরকম ট্রিক খুঁজে খুঁজে পাবে যে আচ্ছা এই বছর এনাকে দেওয়া হয়েছিল, তার ঠিক 2 বছর পরে তাহলে এনাকে দেওয়া হয়েছে, মানে এরকম ভাবে পুরো একটা গল্প বা একটা ছক তোমরা নিজেরাই নিজেদের মনের মধ্যে তৈরি করে নিতে পারবে যত এমসিকিউ প্র্যাকটিস করবে। আমি এই জন্যই তোমাদের পড়ার যাতে টাইম থাকে তাই জন্যই একদিন গ্যাপে গ্যাপে ক্লাস নিচ্ছি, কারণ এইগুলোকে নিজেদের রপ্ত করতে, পড়তে একটু টাইম লাগবে, ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসো লতা মঙ্গেশকর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব প্রশ্ন দেয় লতা মঙ্গেশকর থেকে, এবং জাস্ট কিছুদিন আগে আশা ভোসলেও মারা গেল, তাই না? তো আশা ভোসলে থেকে শুরু করে লতা মঙ্গেশকর, এই সমস্ত যে বিখ্যাত বিখ্যাত মিউজিশিয়ান রয়েছেন, যারা গায়ক গায়িকা রয়েছেন, তাদের থেকেও কিন্তু প্রশ্ন দেয়। হুম,
একদম নোটগুলো পেয়ে যাবে, আমি আপলোড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, লতা মঙ্গেশকর তিনি 2001 সালে নোবেল আমাদের ভারতরত্ন পাচ্ছেন। ওস্তাদ বিসমিল্লাহ খান 2001। এরকম ভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা একটুখানি দেখে নিও, আমি আর সবটা বললাম না, ঠিক আছে? সমস্ত তালিকা এখানে দিয়ে দেওয়া হয়েছে, প্লিজ দেখে নিও। আর 2019 সালটা তো খুব ভালো করে পড়বে, ওকে? চলো এবার চলে আসো হচ্ছে পদ্ম পুরস্কারের ক্ষেত্রে, ঝটপট বলে দিই। 1954-এ আমাদের পদ্ম পুরস্কার স্টার্ট করা হয়েছিল। 3টে ক্যাটাগরি রয়েছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। নাম্বার 1 ক্যাটাগরি মানে পদ্ম পুরস্কারের মধ্যে যদি সব থেকে বড় অ্যাওয়ার্ড জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপরে হচ্ছে পদ্মশ্রী, ঠিক হ্যাঁ? এবার এবার আহ আমার গ্রুপে জয়েন হতে হবে না, আমার গ্রুপে আমি নোট দিই না, আমি অ্যাপের মধ্যেই আমি আপলোড করে দেবো, সেখান থেকে নোট পেয়ে যাবে। একটু মন দিয়ে শুনে নাও, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে পদ্ম পুরস্কারের কথাও যদি আমি বলি, এটাও কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া হয়, রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কারটিকে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এটার একটা মজাদার ব্যাপার হচ্ছে, এটা ঘোষণা করা হয় 26 জানুয়ারি। 26 জানুয়ারি আমরা কি দিবস পালন করে থাকি? রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করি, রাইট? রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। সেই দিন কিন্তু পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয় এবং সেই দিন কিন্তু গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডেরও ঘোষণা করা হয়ে থাকে, ঠিক আছে? গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড এবং পদ্ম পুরস্কার এই দিনকে ঘোষণা করা হয়। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আবার একটা এক্সেপশন আছে, সেটা হলো এটা বছরে দুবার ঘোষণা করা হয়ে থাকে, একটা 26 জানুয়ারি, আরেকটা হলো 15 অগস্ট, যেদিনকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এইবার 26 জানুয়ারি পদ্ম পুরস্কার ঘোষণা করা হচ্ছে ঠিকই, যেটা সেই দিল্লিতে যখন 26 জানুয়ারিতে কুচকাওয়াজ চলছে, দিল্লির রাজভবন বা যেটাকে এখন কর্তব্য পথ বলা হচ্ছে, সেইখানে যে অনুষ্ঠানটা হয় সেখানে ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু সেই দিনকে কি পুরস্কার দেওয়া হয়? না, পুরস্কার দেওয়া হয় মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে, ঠিক আছে? সেই সময় পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে, রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া হয়, ওকে? আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়। এই রকম দেখতে হয় হচ্ছে আমাদের পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কারেরও ওপরের দিকে একদম দেবনাগরী হরফে পদ্ম পদ্ম করে লেখা থাকে প্রত্যেকটা পুরস্কারের ক্ষেত্রে। মাঝে হচ্ছে পদ্মের যে সাইনটা সেটা খোদাই করা থাকে এবং নিচে পদ্মের নিচে দেখো বিভূষণ, ভূষণ, শ্রী এইভাবে কিন্তু লেখা থাকে। তো এটাও কিন্তু একদম রিসেন্টলি কিছু জনকেও পদ্ম দেওয়া হয়েছে, যার মধ্যে আমি বলে দিই 2026 সালে তৃপ্তি মুখার্জি, নামটা খুব ভালো করে মুখস্থ রেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তৃপ্তি মুখার্জি, যিনি কাঁথা শিল্পের সাথে যুক্ত বা কাঁথা স্টিচের সাথে যুক্ত, তিনি টোটাল 20,000 মহিলাকে, গ্রামের মহিলাকে তিনি কর্মসংস্থান দিয়েছেন এই কাঁথা শিল্পের সাথে যুক্ত থেকে। তো ইনি একদম, তো তাকে কিন্তু পদ্মশ্রী দেওয়া হয়েছে, ঠিক আছে? তাকে কিন্তু পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। তো তিনি মাত্র 6 বছর বয়স থেকে এই কাঁথা শিল্পের কাজ শুরু করেছিলেন, তার মায়ের কাছে তার শেখা, এবং তারপর যখন তার 10 বছর বয়স, তিনি তখন থেকে তার গ্রামের মহিলাদেরকে, তার গ্রামের মহিলাদের যে দুঃখ কষ্ট আছে সেটাকে তিনি ফিল করেছিলেন এবং সেই জন্য তাদেরকে কাঁথা শিল্পের সঙ্গে যুক্ত করেছিলেন, তাদেরকে হাতে ধরে ধরে কাঁথা শিল্প শেখাতেন। মানে ভাবতে পারছো, মাত্র 10 বছর বয়স থেকে এই মেয়েটি কি কি করে গেছে নিজের জীবনে। তো তারপরে আজকে এসে তাকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে, পদ্মশ্রী দেওয়া হয়েছে। কাঁথা স্টিচে তিনি মারাত্মক রকম, এখন তার এই কাঁথার কাজ দেশ থেকে শুরু করে বিদেশে পর্যন্ত ছড়িয়েছে। তো এত বড় একজন ব্যক্তি, তাকে কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে এখানে জাস্ট বলা আছে, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, জাস্ট তোমাদের জানার জন্য এই স্লাইডটা আমি দিয়ে রেখেছি যে কোন কোন ক্ষেত্রে পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার জেনে রাখো 2026 সালে রাষ্ট্রপতি কতগুলো পদ্ম পুরস্কার দিয়েছে? টোটাল 131টি পদ্ম পুরস্কার দিয়েছে। 2025 সালের কথা যদি আমি বলি, তাহলে টোটাল 139টি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছিল, ঠিক আছে? বাট 2026-এ টোটাল 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, যার মধ্যে ডিভিশনটা হলো 5, 13, 113।
এই হচ্ছে আমাদের রেশিওটা, 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পেয়েছেন। ঠিক আছে, 5, 13, 113। এবার আমি কয়েকজনের নাম এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা পদ্ম পুরস্কার পেয়েছেন এই বছর এবং খুবই ইম্পর্টেন্ট, তাদের নামগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। যেমন দেখো, পদ্মবিভূষণ, তার মধ্যে আমরা ধর্মেন্দ্র সিং এর নাম পাচ্ছি, যিনি আমাদের বলিউড অ্যাক্টর। নিশ্চয়ই তোমরা শোলে সিনেমাটা দেখেছো এবং সেখানে ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চনকে অভিনয় করতে দেখেছো। তো সেই ধর্মেন্দ্র দেওয়াল, তিনি আমাদের, তাকে কিন্তু পোস্ট থমাসলি পুরস্কার দেওয়া হচ্ছে, অর্থাৎ মরণোত্তর ভাবে দেওয়া হচ্ছে। 3টে জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, পদ্ম পুরস্কার যদি পোস্ট থমাসলি কাউকে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ মরণোত্তর ভাবে কাউকে দেওয়া হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে ওখান থেকে। নাম্বার 2, পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ যদি 5 জনকে দেওয়া হয় 5 জনের নাম, যদি 9 জনকে দেওয়া হয়, যেটা আগের বার দেওয়া হয়েছিল 9 জনের নাম, যত জনকেই দেওয়া হোক না কেন প্রত্যেক জনের নাম মুখস্থ রাখবে। পদ্মবিভূষণ যাই হয়ে যাক, খুব ভালো করে মুখস্থ করবে, পদ্মবিভূষণ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, এইবার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে এবং তিনি কিসের সাথে যুক্ত এবং তাকে মরণোত্তর ভাবে দেওয়া হচ্ছে নাকি নর্মালি দেওয়া হচ্ছে, এই জায়গাটা আমাদেরকে একটু দেখতে হয়। যেরকম ধর্মেন্দ্রকে পোস্ট থমাসলি মরণোত্তর ভাবে দেওয়া হয়েছে, কে.টি. থমাস, তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর সাথে যুক্ত, তাকে দেওয়া হয়েছে। এন রাজন, তিনি শিল্প বা আর্টের সাথে যুক্ত। এছাড়া পি নারায়ণন, তিনি লিটারেচার এবং এডুকেশনের সাথে যুক্ত। ভি.এস. অচ্যুতানন্দন, তিনিও পাবলিক অ্যাফেয়ার্স এবং তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোস্ট থমাসলি এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। সো পদ্মবিভূষণ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকের নাম খুব ভালো করে মুখস্থ করবে। পদ্মভূষণের কথা যদি আমি বলি, তাহলে কিছু কিছু জনের নাম আমাদের পড়তে হবে। অলকা ইয়াগনিক দেখবে, ভগৎ সিং কোশিয়ারি দেখবে। আচ্ছা, দেন চলে আসো হচ্ছে আমাদের মেডিসিনে এইটা নোরিকে দেওয়া হয়েছে, দেখবে। ঠিক আছে, আচ্ছা, শিবু সোরেন, ভেরি ইম্পর্টেন্ট, শিবু সোরেন পাবলিক অ্যাফেয়ার্স, তাকে কিন্তু পোস্ট থমাসলি এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। ওকে, আচ্ছা, বিজয় অমৃতরাজ, তিনি স্পোর্টস বিভাগ থেকে পেয়েছেন, তো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, দেন হচ্ছে তোমার দেখো উদয় কোটাক, আমাদের যে কোটাক যে এটা রয়েছে, সেই কোটাকের যিনি মালিক, সিইও ছিলেন উদয় কোটাক, তিনি মারা গেছেন। তো সরি, তাকে দেওয়া হয়েছে, এটা নট পোস্ট থমাসলি, তাকে মানে তিনি বেঁচে আছেন, সরি। তো তাকেও কিন্তু ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফ থেকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওকে। দেন চলে আসো হচ্ছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের মধ্যে। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড হচ্ছে এমন একটা অ্যাওয়ার্ড, যেটা আমি বললাম যে কেউ যদি কোনো বীরত্বমূলক কাজ করে থাকেন তখন তাকে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এবার তোমরা নিশ্চয়ই গদর 2 দেখেছো, হয়তো দেখোনি, জেনে রাখো। গদর 2-তে সানি দেওয়ালের যে রোলটা ছিল, অর্থাৎ তিনি যেখানে যুদ্ধ চলছে, যে সমস্ত ফিল্ডে যুদ্ধ হচ্ছে, সৈনিকরা যুদ্ধ করছেন, সেখানে সৈনিকদের জন্য রসদ পৌঁছে দেওয়া, অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া, এবং সেগুলো কি করে পৌঁছাতেন, লরি চালিয়ে সেখানে নিয়ে যাওয়া হতো। এবং তারাও কিন্তু ভীষণই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারাও কিন্তু তোমার পদ্মশ্রী লাগবে না নয়, পদ্মশ্রী অবশ্যই লাগবে। পদ্মশ্রী যেগুলো আমাদের ধরে নাও একটু ইম্পর্টেন্ট, কারণ পদ্মশ্রীর 113 জনের নাম মুখস্থ রাখা ভাই আমার পক্ষেও পসিবল না, তোমাদের পক্ষেও পসিবল না। তো পদ্মশ্রী যেগুলো দেখবে একটু ইম্পর্টেন্ট, মানে কোনো বাঙালিকে ধরো দেওয়া হলো বা কোনো মরণোত্তর ভাবে কাউকে দেওয়া হলো, সেই নামগুলো একটুখানি দেখে যাবে। মোস্ট প্রবাবলি এগুলো তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবে বা সেই সময় যাদের নামগুলো তোমরা খুব বেশি করে পাবে দেখবে, তারাই ইম্পর্টেন্ট। কারণ 113 জনের নাম মনে রাখা তো পসিবল নয়। তো সেক্ষেত্রে যারা পোস্ট থমাসলি পেয়েছেন, যারা ওয়েস্ট বেঙ্গলের থেকে পেয়েছেন, এবং যারা ধরে নাও মেডিসিন বিভাগে পেয়েছেন বা বিদেশ থেকে পেয়েছেন, সেইগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এবার চলে আসি হচ্ছে আমাদের বীরত্ব পুরস্কার, যেটা আমি বললাম যে 2 দিন দেওয়া হয়।
26 জানুয়ারি এবং 15 আগস্ট। কারা দিচ্ছে? মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। ভারতের রাষ্ট্রপতি কিন্তু এই পুরস্কারটি প্রদান করে থাকেন। সামরিক কর্মী, আধা সামরিক বাহিনী, বেসামরিক নাগরিকদের এই পুরস্কার দেওয়া হয়। এই বেসামরিক নাগরিক যারা, তার মধ্যেই ওই সানি দেওয়াল যে রোলটা প্লে করেছিলেন সেই রোলটা পড়ছে, ঠিক আছে? অর্থাৎ যারা ওই রকম যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রাণের তোয়াক্কা না করে সৈন্য, মানে আমাদের যে সৈনিকরা রয়েছেন তাদের কাছে খাবার থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, অস্ত্র শস্ত্র থেকে শুরু করে এই সমস্ত রসদ পৌঁছে দিচ্ছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো যুদ্ধক্ষেত্রে জড়িয়েও পড়ছেন, সেই সমস্ত মানুষজন যারা বীরত্বের পরিচয় দেখাচ্ছেন। ওকে, আচ্ছা, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। এবার এই পুরস্কারকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে, আরেকটা হলো শান্তিকালীন পরিস্থিতিতে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি আমি র্যাঙ্ক ওয়াইজ দেখি, তাহলে ফার্স্ট র্যাঙ্কে থাকবে হচ্ছে আমাদের পরমবীর চক্র, সেকেন্ড র্যাঙ্কে থাকবে হচ্ছে মহাবীর চক্র, অ্যান্ড থার্ড র্যাঙ্কে থাকবে হচ্ছে বীর চক্র। ঠিক আছে? পরমবীর চক্র, মহাবীর চক্র এবং বীর চক্র। প্রথম সর্বোচ্চ বীরত্বের পুরস্কার, দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার, থার্ড সর্বোচ্চ বীরত্বের পুরস্কার। আবারও বলছি, এটা কিন্তু ওয়ার টাইমের ক্ষেত্রে বা যুদ্ধকালীন ক্ষেত্রে। পিসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব অশোক চক্র ফার্স্ট সর্বোচ্চ পুরস্কার, কীর্তি চক্র সেকেন্ড হাইয়েস্ট, অ্যান্ড থার্ড হাইয়েস্ট ইজ শৌর্য চক্র। ওকে, এই নামগুলো আমরা খেয়াল রাখবো, এগুলো কিন্তু কমপ্লিটলি আমাদের পিস টাইমের জন্য। ঠিক আছে? একদম একদম অনিলাভ, ঠিক বলেছো। চলো এইবার চলে আসি হচ্ছে কিরকম দেখতে হয়। দেখো, অ্যাওয়ার্ড গুলো এরকম দেখতে হয়, জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। ওকে, আচ্ছা, এটাও আমি বলে দিই, যদি কোনো এরকম জেনারেল বা কোনো মেজর বা কোনো এরকম ব্যক্তি যিনি হয়তো যুদ্ধ করতে করতে মারা গেছেন, মানে কিন্তু তিনি হায়ার মোস্ট পজিশনে রয়েছেন, এমন নয় যে সাধারণ, অনেকেই এরকম কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা যান, তো প্রত্যেকের থেকে প্রশ্ন আসে না, কিন্তু এমন ব্যক্তি যিনি অনেক দিন ধরে সেই কাজে যুক্ত আছেন এবং তিনি কোনো হায়ার মোস্ট পজিশনে আছেন, তিনি হয়তো যুদ্ধক্ষেত্রে মারা গেছেন বা প্লেন ক্র্যাশে মারা গেছেন বা হোয়াট এভার, এবং তাকে এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা হচ্ছে, তো সেই ব্যক্তিটির থেকেই কিন্তু প্রশ্ন আসে। আদারওয়াইজ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রচুর জনকে দেওয়া হয় প্রত্যেক বছর, বছরে দুবার অ্যানাউন্স করা হয়, তো ওইভাবে প্রশ্ন কিন্তু আসে না। ঠিক আছে? যে কাকে দেওয়া হচ্ছে এই বছর গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, আসে না। ওকে, কিরকম আসবে আমি বলে দিচ্ছি। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের প্রশ্ন এইভাবেই আসবে যে যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব পুরস্কার দেওয়া হয় তার মধ্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি, বা দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার কোনটি, বা শান্তিকালীন বীরত্ব পুরস্কারের সর্বোচ্চ পুরস্কার কোনটি, এইভাবেই প্রশ্ন কিন্তু দেয়। ঠিক আছে? তো এইটাই একটুখানি দেখে রাখবে। নেক্সট চলে আসো হচ্ছে আমাদের হাতে, আর একটু টাইম আছে, আমি একটুখানি পড়িয়ে দিই সাহিত্য পুরস্কারটা, তাহলে আজকে আমি এইটুকু রাখবো, কাল পরের দিনকে আবার আমি বাকিটা পড়াবো। ঠিক আছে? সাহিত্য পুরস্কারটা দেখে রাখো, 1961 থেকে এই পুরস্কার স্টার্ট হয়েছিল, এবং সব থেকে বড় পুরস্কার ভারতের মধ্যে সাহিত্য জগতে, সব থেকে বড় পুরস্কার হচ্ছে আমাদের জ্ঞানপীঠ পুরস্কার। ওকে, আর এই জ্ঞানপীঠ পুরস্কার যে কোনো স্বীকৃত ভারতীয় ভাষার সাহিত্যে অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। জেনে রাখো, আমাদের ভারতের সংবিধানের যে 8 শিডিউল আগের দিনকে তোমাদের বলছিলাম, সেই 8 শিডিউলে রয়েছে টোটাল 22টা ভাষা। এই 22টা ভাষায় যে সাহিত্য কর্ম লেখা হয়ে থাকে, সেগুলোকে তো অবশ্যই জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়। জ্ঞানপীঠ কেন, এরপরে যখন আমি সাহিত্য একাডেমি পুরস্কার দেখাবো, সেই পুরস্কারগুলোও কিন্তু এই 22টা ভাষাকে দেওয়া হয়। তার সাথে সাথে আরো দুটো ল্যাঙ্গুয়েজ এক্সট্রা তোমরা অ্যাড করবে, যেই দুটো ল্যাঙ্গুয়েজের উল্লেখ কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের 8 নম্বর তফসিল বা 8 নম্বর শিডিউলে নেই। সেই দুটো ল্যাঙ্গুয়েজ কি কি, প্রশ্নটা আসে এখান থেকে, যে এমন কোন দুটি ভাষা আছে যার উল্লেখ ভারতীয় সংবিধানে নেই, অথচ সেই দুটো ভাষাতে আমাদের সাহিত্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। সেই দুটো ভাষা হচ্ছে, ওয়ান ইজ ইংলিশ বা ইংরেজি ভাষা, অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ রাজস্থানী ভাষা। ঠিক আছে? মনে থাকবে, এই দুটো ভাষা, রেলের প্রশ্ন এসেছিল কদিন আগে, এসএসসি তেও একবার প্রশ্ন এসেছিল, ডাব্লিউবিসিএস একবার প্রশ্ন এসেছিল, যে এমন কোন দুটি ভাষা যে দুটো ভাষাতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে উল্লেখ নেই, অথচ এই দুটি ভাষাতে সাহিত্য পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে?
চলো এবার চলে আসি হচ্ছে আমাদের যে জ্ঞানপীঠ পুরস্কার, সেখানে প্রথম কারা পেয়েছিলেন। 1961 থেকে স্টার্ট করা হয় ঠিকই, বাট প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1965-এ। কাকে দেওয়া হয়েছিল? জি শঙ্করা কুরুপকে দেওয়া হয়েছিল। জি শঙ্করা কুরুপ কোন ভাষায় লিখতেন? মালায়ালাম ভাষায় লিখতেন। বলো তো দেখি, মালায়ালাম ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কত সালে করা হয়েছিল? দেখি আগের পড়া মনে আছে নাকি। মালায়ালাম ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কত সালে করা হয়েছে? দেখি আগের পড়া মনে আছে নাকি। ঋষিতা উত্তর করেছে, শ্রেয়া উত্তর করেছে, বাকিরা বলো। পায়েল উত্তর করেছে, কৌশিক, অভিনব ভুল, না অভিনব ঠিক, উদ্দীপ্ত ভুল। আচ্ছা, নাহি নাহি, একদমই নাহি। স্মৃতিকণা 1936, কি বলছো? মুনমুন ভুল, সনাতন ভুল, অনেকেই ভুল, অনেকেই ভুল। আচ্ছা, যারা নতুন জয়েন করেছো তাদেরকে বলবো আগের ক্লাসগুলো দেখে নিও। আমার আর্ট অ্যান্ড কালচারের ক্লাস হয়েছে, সেখানে আমি ক্লাসিক্যাল ডান্স আর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এই দুটো চ্যাপ্টার পড়িয়েছি, প্লিজ দেখে নিও, ঠিক আছে? একদমই না 1932 আবার কি, একদমই না। আচ্ছা আমি বলে দিচ্ছি, 2013 সাল, একদম 2013 সালে একে কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ করা হয়েছিল, মালায়ালাম ভাষাকে, ঠিক আছে? আচ্ছা, যে বইটা তার নাম হচ্ছে, যদি আমি মালায়ালাম ভাষায় বলি তাহলে মালায়ালাম ভাষায় বইটার নাম হলো উড্ডাকুজ্জাল। উড্ডাকুজ্জাল এটা হচ্ছে মালায়ালাম ল্যাঙ্গুয়েজে, বাট আমি যদি ইংলিশে বলি তাহলে দ্য ব্যাম্বু ফ্লুট মানে বাঁশি, বাঁশের বাঁশি যেটা, সেটা সেই ভাষাতে দেওয়া হয়েছিল। আচ্ছা, প্রথম বাংলা ভাষাতে যিনি এই পুরস্কারটি পাচ্ছেন, জ্ঞানপীঠ পুরস্কার গণদেবতা উপন্যাসের জন্য, কে পাচ্ছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। খুব ভালো করে মুখস্থ রেখো নামটা। কন্নড়া ল্যাঙ্গুয়েজের জন্য কুপ্পালি ভেঙ্কটাপ্পা পুটাপ্পু 1967-এ তিনি পাচ্ছেন। তিনি রামায়ণ আমাদের যে মহাকাব্য সেটাকে কন্নড়া ভাষায় ট্রান্সলেট করেছিলেন। তো দ্যাটস ওয়াই তাকে এই জ্ঞানপীঠ পুরস্কারটি দেওয়া হয়েছিল, এন্ড বইটার নাম হলো শ্রী রামায়ণ দর্শনম। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি আরো কিছু ব্যক্তিত্ব যারা রিসেন্টলি এই পুরস্কার পেয়েছেন। তো তাদের নামগুলো আমাদেরকে দেখে যেতে হবে, অ্যান্ড তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এই চারটা কিন্তু ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট আছে, আমি আর রিপিট করলাম না। আর তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো, সেই হোমওয়ার্কটা হচ্ছে 2025 বা 2026 এই সালে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? একদম রিসেন্ট, সম্প্রতি কাকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমাদের 68th এডিশন, 60তম এডিশন যেটা, সেটা। কারণ আমরা এখানে 59তম অবধি পড়ছি, 2024 সাল পর্যন্ত লাস্ট। এই বইটা তোমার হিন্দি ভাষায় লেখা একটা বই, বিনোদ কুমার শুক্লার লেখা। তিনি ছত্তিশগড় থেকে বিলং করছেন এবং ছত্তিশগড় থেকে এই প্রথম কেউ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? তাই জন্য এটা ইম্পর্টেন্ট ছিল। ওকে, তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট তোমাদের পরের দিন মানে কালকে যেন ভালো করে মুখস্থ করে ফেলতে পারো যা যা পড়ালাম, এন্ড তারপরের দিন আমি পড়া ধরবো, প্লাস বাকিটুকু পড়াবো, ঠিক আছে? চলো, আর ক্লাস যদি কোনো কারোর সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারো। এখন বলবো না অনুভব, সেদিনকে বলবো। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে, ওকে আমাকে আরেকবার মেসেজ করো, অনেকে রিপ্লাই করেছি, হয়তো তোমারটা মিস হয়ে গেছে, ঠিক আছে? আরেকবার করে দিও। ওকে, থ্যাংক ইউ প্রবীণ। চলো টাটা, বাই বাই। আর প্রত্যেকে কিন্তু অবশ্যই ক্লাসের রেটিংটা দিয়ে দিও, কারণ তাতে আমারও মনটা খুশি খুশি লাগে তোমরা যদি ভালো ভালো রেটিং দাও, এবং আমি আরো ভালো ভালো ভাবে তোমাদেরকে পড়াতে পারবো, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, ভালো থেকো সকলে।